আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে দেশে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর, সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা। যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো গাইবান্ধা কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর উপর মাওলানা ভাসানী সেতু। নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে পুরো সংসদীয় আসনের ভোট বাতিল সহ বেশ কিছু সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও ১৯৭২-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রামের সড়ক ও ফুটপাত দখল মুক্ত করতে সড়কের সৌন্দর্য বর্ধন কর্মসূচি হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২৪ ঘন্টায় আরও ৫১ ফিলিস্তিনির প্রাণহানি, মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৬২,০৬৪ জনে। এবং কিলিয়ান এমবাপ্পের গোলে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের শুভ সূচনা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। নিজেকে সুস্থ রাখতে অসংক্রামক রোগের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। যৌথ ঘোষণাপত্রে ৩৫টি মন্ত্রণালয় বা বিভাগ স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ৫টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগণের হাতে যৌথ ঘোষণাপত্র তুলে দেন। স্বাস্থ্যসম্মত জীবনযাপনে জনসচেতনতা তৈরি হতে পারে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বড় হাতিয়ার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো পরিস্থিতিতেই সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই জন্য সরকারি, বেসরকারি, সুশীল সমাজ, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, সমাজের সকল শ্রেণীর মানুষ সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটার একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। তরুণদের উদ্দেশ্যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তিনি বলেন, যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করতে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। এটি বাস্তবায়নের মাধ্যমে দেশের জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। শিশু, কিশোর, নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায়। আজকের এই যৌথ ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় আমরা একসঙ্গে কাজ করতে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। এটি শুধুমাত্র একটা আয়োজনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, এটি আমাদের সম্মিলিত প্রয়াস। আমি বিশ্বাস করি এতে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ডাক্তার থাকসাফুন থামারাংসি ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান।
জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর আগে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য বেলা ১২টায় শুরু হয়। মামলায় একজন জুলাই শহীদের মা সহ ৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, আজ নিউরোসায়েন্স হাসপাতালে একজন চিকিৎসক ও একজন নার্স সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামি পক্ষের ৪র্থ দিনের আপিল শুনানি শেষ হয়েছে, ফের শুনানি কাল। এর আগে মঙ্গলবার হাইকোর্টে খালাসপ্রাপ্ত তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে এ মামলার শুনানি হয়। এর আগে গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রামের চিলমারী উপজেলা সংযোগকারী মাওলানা ভাসানী সেতু। তিস্তা নদীর উপর নির্মিত ১,৪৯০ মিটার দীর্ঘ এই সেতুটির আজ উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেতুটি চালুর ফলে গাইবান্ধার সঙ্গে কুড়িগ্রাম জেলার দূরত্ব কমবে ৪০ থেকে ৬০ কিলোমিটার। এছাড়া ঢাকার সাথে চিলমারীর দূরত্ব কমবে প্রায় ১৩৫ কিলোমিটার। মাওলানা ভাসানী সেতু উদ্বোধনকে কেন্দ্র করে গাইবান্ধা ও কুড়িগ্রামের ২ অঞ্চলেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে পুরো সংসদীয় আসনের ভোট বাতিল, সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর মতো ক্ষমতা দেয়া সহ বেশ কিছু বিষয়ে সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও ১৯৭২-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এছাড়া জোটবদ্ধভাবে অংশ নিলেও রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে। আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাই শেষে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর অধ্যাদেশ জারির মাধ্যমে সংশোধিত এ আইন কার্যকর হবে। ফলে আগামী ফেব্রুয়ারি ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে এ ক্ষমতা প্রয়োগ করতে পারবে নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আরপিওর এসব সংশোধনী কার্যকর ভূমিকা রাখতে পারে। রিপোর্ট খালিদ আহসানের। আরপিওতে নতুন যেসব বিধান ফিরছে তার প্রায় সবই ২০০৮ সালে অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনের আগে ছিল। পরবর্তীতে শেখ হাসিনার স্বৈরশাসন দীর্ঘায়িত করতে আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনুষ্ঠিত ১০ম, একাদশ ও দ্বাদশ নির্বাচনের বিভিন্ন পর্যায়ে এসব বিধান বাদ দেওয়া হয়। এর মধ্যে হলফনামায় মিথ্যা তথ্য দিলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকলেও আগের আজ্ঞাবহ কমিশনগুলো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আপনাকে প্রথমেই ঠিক করতে হবে আদৌ সে কোয়ালিফাই করে কিনা। যদি কোয়ালিফাই না করে আপনি তাকে নির্বাচন করার আগেই প্রতিদ্বন্দ্বী থেকে বাতিল করেন। নির্বাচন কমিশনের যদি লোকবল না থাকে, জনবল না থাকে, সেটার জন্য সে জনবল হায়ার করতে পারে, তার পরিধি বিস্তৃত করতে পারে, অন্যান্য প্রাইভেট ফার্মগুলোরও সে সহযোগিতা নিতে পারে যদি তার নিজের লিমিটেশন থাকে। এবারের আরপিও সংশোধনীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন এনে বাংলাদেশ কোস্টগার্ড, বিএনসিসি ও সশস্ত্র বাহিনীর বিভাগ অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আরপিওর এসব সংশোধনী কার্যকরী ভূমিকা রাখতে পারে। প্রতিরক্ষা বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করা, এটা আমরা সুপারিশ করেছি, তারা করছে এবং এটা প্রয়োজন হবে নিঃসন্দেহে। তারপর ইভিএম বাদ দেওয়ার ব্যাপারে আমরা সুপারিশ করেছি, কারণ ইভিএম একটা নিকৃষ্ট, যে ইভিএম ব্যবহার করা হয়েছে একটা নিকৃষ্ট ধরনের যন্ত্র, এটা দিয়ে নির্বাচনে জালিয়াতি করা সম্ভব। তাই আমরা এটা ব্যবহারের বিপক্ষে সুপারিশ করেছি, তারাও করেছে। এটা নিঃসন্দেহে এগুলো ইতিবাচক।
আগে অনিয়মের অভিযোগে ফল স্থগিত ও বাতিলের যে বিধানগুলো ছিল সেখানে পুরো আসনের নির্বাচন বাতিল করা বা ফল বাতিলের ইসির ক্ষমতাকে সীমিত করা হয়েছিল, সেটি পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন এক বা একাধিক কেন্দ্র বা পুরো আসনের ফল স্থগিত বা বাতিল করতে পারবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে রাতকে দিন করা ছাড়া, দিনকে রাত করা ছাড়া রূপ করতে আর কি, যে তাদের সব ক্ষমতাই ছিল। আমাদের উচ্চ আদালতে একটা রায় আছে, আলতাফ হোসেন বনাম আবুল কাসেম, সেই মামলায় আমাদের আপিল বিভাগ বলেছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা প্রয়োজনে বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে, তার মানে আইন কানুনে পরিবর্তন আনতে পারে যদি কোনো গ্যাপ থাকে। তো আইন কানুন তো প্রণয়ন করে সংসদ কিংবা সরকারও করতে পারে অধ্যাদেশের মাধ্যমে, কিন্তু নির্বাচন কমিশনের সেই ক্ষমতা দেওয়া হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে। সংসদ নির্বাচনে কোনো দল অন্য কোনো দলের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিওর এমন সংশোধনী নির্বাচন সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল। দেখা যায় আমাদের এখানে কিন্তু 1 মাস আগে, 1 দিন আগে, 5 দিন আগে ভোটে এসে সে মানে আমাদের বড় বড় প্রতীকগুলো, মানে যে খুব অ্যাকসেপ্টেড প্রতীকগুলো নিয়ে নাম সর্বস্ব দলের নেতা অ্যাকসেপ্টেড প্রতীকে নির্বাচন করে সে এমপি, অথচ সে কিন্তু ওই প্রতীক দেখে ভোট দিয়েছে। সুতরাং তার কিন্তু এমপি হওয়ার কথা ছিল না, শুধুমাত্র সে ওই বড় দলটার সাথে বার্গেনিং করে কোনোভাবে বার্গেনিং করে এই অ্যাকসেপ্টেড প্রতীকটা পেয়েছে এবং নির্বাচন করে ফেলেছে। এটা একটা ভালো দিক হয়েছে কি, মানে এইভাবে নাম সর্বস্ব দলগুলোর জোটে আসাটা কমবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে নতুন বিধান যুক্ত করা এবং নির্বাচন কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার শাস্তি সুস্পষ্ট করা হয়েছে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নতুন করে আরও 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে টানা 22 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় মোট নিহতের সংখ্যা 62,000 ছাড়িয়ে গেছে এবং আহতদের সংখ্যা প্রায় 1,57,000। গাজা সরকারি গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে অন্তত 18,885 জনের শিশু। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় এখনও ইসরায়েলের নির্বিচার হামলা চলছে। ইসরায়েলি আগ্রাসন থেকে বাদ যায়নি গাজার বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয় শিবির, ত্রাণ কেন্দ্র, এমনকি উপাসনালয়ও। এরই মধ্যে গত 2 মার্চ গাজায় নতুন করে অবরোধ শুরু করেছে ইসরায়েল। টানা 11 সপ্তাহ অবরোধের পর মে মাসের শেষের দিক থেকে উপত্যকাটিতে খুবই সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে দেশটি, কিন্তু এসব ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এর ফলে তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজাবাসী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ড। দেশটির কর্মকর্তারা বলেছেন তারা পুতিন জেলেনস্কি বৈঠক আয়োজন করতে প্রস্তুত। ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি বলেন তিনি জেলেনস্কি ও পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছেন। ট্রাম্প বলেন হোয়াইট হাউসে ইউরোপীয় এবং ইউক্রেনের জেলেনস্কির সাথে খুব ভালো বৈঠকের পর তিনি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। বৈঠকে যা আলোচনা হয়েছে সে সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন বলেও জানান ট্রাম্প। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকের পর তিনি প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি ও পুতিনের বৈঠক একটি নিরপেক্ষ দেশে হওয়া উচিত। এক্ষেত্রে সুইজারল্যান্ডের জেনেভা সবচেয়ে উপযুক্ত স্থান হতে পারে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ফরাসি সংবাদ মাধ্যম এলসিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন বৈঠকে ইউরোপীয় নেতারাও উপস্থিত থাকবেন। ইউক্রেনের অবস্থান নিয়ে ম্যাক্রো আরও বলেন ইউক্রেন নিজস্ব বিবেচনায় ন্যায্য ও গ্রহণযোগ্য ছাড় দিতে পারে, তবে এর শান্তি যেন আত্মসমর্পণ না হয়, তাহলে সেটা ইউক্রেন এবং ইউরোপের জন্য হবে এক ট্র্যাজেডি। এদিকে যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সরাসরি সম্প্রচারে কথা বলেন তিনি। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে
ট্রাম্পের বৈঠকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের একটি চুক্তি হলে তারপর কিভাবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ট্রাম্প বলেন ইউক্রেনের নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয় এই নিরাপত্তা নিশ্চয়তা কেমন হতে পারে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ অন্যরা চায় ইউক্রেনের সেনা পাঠাতে, কিন্তু তিনি মনে করেন না এটি কোনো সমস্যা হতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র যে ইউক্রেনে সেনা পাঠাবে না তা জানিয়ে দেন তিনি। ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস গতকাল আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের দুর্ঘটনার কবলে পড়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৭৩ জন, এর মধ্যে ১৭ শিশুও রয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদুল্লাহ মুত্তাকি এবং স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ইরান থেকে আসা আফগানদের বহনকারী বাসটির একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। হেরাত প্রদেশের পুলিশ জানায় অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটে। এ বাস দুর্ঘটনার একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি ঘোষণা দেন আগামী মাসের মধ্যে ইরান থেকে আরও ৮ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আফগান রয়েছেন। হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সাইদি জানান ইরান থেকে আসা বাসটি ইসলাম কালা সীমান্ত ক্রসিং পেরিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাচ্ছিল। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে একটি মসজিদে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় গ্রাম প্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা এ তথ্য জানান। স্থানীয় বাসিন্দারা জানান মালুম ফার্সি এলাকার প্রত্যন্ত উগ্গুজান মান্তাও গ্রামে মুসল্লিরা গতকাল ভোরবেলায় নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। তখন বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর পশ্চিম এবং উত্তর মধ্যাঞ্চলে প্রায়শই এমন হামলার ঘটনা দেখা যায়। স্থানীয় পশুপালক ও কৃষকেরা জমি ও পানির সীমিত প্রাপ্যতা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত জুনে এমনই একটি হামলায় দেশটির উত্তর মধ্যাঞ্চলে শতাধিক মানুষ প্রাণ হারান। মঙ্গলবারের রক্তপাতের পর আরও হামলা ঠেকাতে উঙ্গুয়ান মান্তাও গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান রাজ্যের কমিশনার নাসির মুয়াজু। আবারও দেশের খবর। চট্টগ্রাম নগরে সড়ক ও ফুটপাত দখল করে ভাসমান বিক্রেতারা পণ্য বেচা বিক্রি করে আসছে যুগ যুগ ধরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ভাসমান ব্যবসায়ীদের সময় নির্ধারণ করে দিলেও তাতেও কোনো ফল আসেনি, বরং নতুন নতুন দোকান বসিয়ে তাদের সড়ক ও ফুটপাত দখল আরও বাড়ছে। চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সম্প্রতি সড়ক দখলমুক্ত রাখতে সড়কের সৌন্দর্য বর্ধনের মাধ্যমে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ব্যবস্থা গ্রহণ করেছে। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। সড়ক ও ফুটপাথে ভাসমান ব্যবসা ও যত্রতত্র গাড়ি পার্কিং করে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা চট্টগ্রাম নগরের নিত্যদিনের সমস্যা। এতে সড়কে যানজট সৃষ্টির পাশাপাশি ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়, এমনকি দুর্ঘটনার কবলে পড়ে সড়ক ব্যবহারকারীরা। কিন্তু সড়ক দখলকারীরা বলছেন বিকল্প কর্মসংস্থান না থাকায় তারা ভাসমান ব্যবসায়ী জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছেন। ব্যবসা পাতে এরা তো ব্যবসাতে এরা তো টং টং দিই মনে করে দাম করে গেলেছে, তখন আমরা কী করবো? এই দোকানপাট মনে করো এগুলো তো মনে করো কিছুক্ষণ পরে খুলবে, মানুষ তো চলাফেরার একটু আর কি যাওয়া আসা একটু কষ্ট হয় আর কি, জামজট হয়। ফুটপাতে এখন দোকান তো করবে, না করলে এটা খাবে কীভাবে? এদের তো একটা ফ্যামিলি আছে। আমরা তো রোডে ব্যবসা করি, এটা তো কোনো আমাদের নির্ধারিত কোনো জায়গা না, এটা সরকারি জায়গা। হয়তো জনগণের অসুবিধাতে আমাদেরকে তুলে দেয়, আবার আমরা বলে টলি কোনো রকম করি খাই, এটাই। কিন্তু পরিস্থিতি দিন দিন এতই খারাপ হয়ে উঠছে, ভাসমান ব্যবসায়ীরা ফুটপাত ছাড়াও কোথাও কোথাও সড়কের 2/3 জায়গা দখল করে নিচ্ছেন। আর সড়কের উপর সর্বত্র বিশৃঙ্খলভাবে রিক্সা থেকে সব ধরনের যানবাহনের পার্কিং। এর মধ্যে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন। সড়কের দুপাশে ভাসমান দোকান সরিয়ে সৌন্দর্য বর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন। ফুটপাতও দখল করে ফেলেছে, রাস্তাও দখল করে ফেলেছে। আমি বেশ কয়েকদিন ধরে এটা অবজার্ভ করছিলাম। আমি নিজের থেকে এখানে একবার এসেছিলাম, এসে তাদেরকে বললাম তোমাদের তো সবার দোকান আছে, যেহেতু দোকান আছে তোমরা মালগুলো দোকানে রাখতে পারো, তোমরা সমস্ত
এই যে ফ্রুটসের যে কাঁঠাল বলেন, তাল বলেন, আম বলেন, যত কিছু আছে তারা পুরা রাস্তার অর্ধেক জুড়ে সেটা দখল করে থাকে, যার কারণে এখানে যানজট লেগে থাকে। আরেকটা হচ্ছে এখানে ইনফ্যাক্ট মানুষ হাঁটতে পারে না। এই জায়গাগুলো আমাদেরকে সৌন্দর্য রক্ষা করতে হবে এবং আমরা যে গাছ আজকে এখানে টবগুলো লাগিয়ে দিয়েছি এই সৌন্দর্য বর্ধন করার জন্য এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য তারাও ঐক্যবদ্ধ আছে। কারণ এখানে আমরা কাউকে উচ্ছেদ করছি না, তাদের দোকান আছে, দোকানে তারা মালগুলো রাখবে, ক্রেতা যারা আসবে তারা তাদের দোকানে থেকে সেগুলো নিতে পারবে, রাস্তা থেকে আসলে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে ক্রমবর্ধমান নগরায়ন ও কর্মসংস্থানের জন্য শহরমুখী মানুষের স্রোত এই সমস্যাকে আরও প্রলম্বিত করছে বলে সংশ্লিষ্টদের অভিমত। যে ফুটপাত আছে এগুলো দখলমুক্ত করার জন্য সবসময় আমরা কার্যক্রম অব্যাহত আছে আমাদের। আমরা চাই হচ্ছে যে ফুটপাতগুলো আছে এগুলাই মানুষই হাঁটবে এবং এগুলাতে কোনো ধরনের বেদখলদার থাকবে না এবং এগুলো বেদখল উৎখাত করার জন্য আমরা অনেকগুলো অভিযান পরিচালনা ইতিমধ্যে করেছি। নগরের কোথাও কোথাও দিন দিন পরিস্থিতি এতই জটিল হয়ে উঠছে যে যানবাহন চলাচলের সড়ক ও পথচারীদের হাঁটার জন্য ফুটপাত বলে যেন কিছুই অবশিষ্ট থাকবে না। এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান সচেতন নগরবাসীর। সুরেশ কুমার দাস, বিটিভি, চট্টগ্রাম। শেয়ার বাজারে খবর। টানা কয়েকদিন চাঙ্গা থাকার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ারের দরপতন হয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,090.32, যা গতকালের চেয়ে শতকরা 0.49 ভাগ কম। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,317.73, যা গতকালের চেয়ে শতকরা 0.48 ভাগ কম। আজ 228টি কোম্পানির 63,62,795টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 9,96,44,000 টাকারও বেশি। এর মধ্যে 90টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 109টির কমেছে এবং 29টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5:32 এবং সূর্যাস্ত 6:20। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5:54, ভাটা বেলা 11:47 এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা 6:35।